নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন জীবনের অধিকাংশ সময় একজন মায়ের উপরই দুঃখ নেমে আসে। পাশাপাশি আমরা এটাও জানব যে কেন বার্ধক্যে অনেক সময় সন্তানের সুখ তার ভাগ্যে জোটে না। এমন 4টি বিষয় রয়েছে যা বৃদ্ধ বয়সে অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে। তাই আপনাদের কাছে বিনীত অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, এক সময়ের কথা, যখন মা পার্বতী এবং ভগবান ভোলেনাথ কৈলাস পর্বতে বিরাজমান ছিলেন, তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা ক্রিয়ায় মগ্ন ছিলেন। চারিদিকে ছিল আনন্দময় পরিবেশ। ঠিক সেই সময় মা পার্বতী মৃদু হাসি নিয়ে ভগবান ভোলেনাথকে বললেন, হে স্বামী, এই সমগ্র সংসারে কি এমন একজন নারী আছে যার জীবনে সারাক্ষণ দুঃখের বর্ষা নেমে আসে? যে নারী সবসময় কষ্ট সহ্য করে, কখনো সন্তানের জন্য, কখনো পরিবারের জন্য, আবার কখনো সমাজের জন্য। হে নাথ, নারীর কি ভাগ্যই এমন লেখা যে তাকে প্রতিটি জন্মেই যন্ত্রণা সহ্য করতে হয়? হে প্রভু, তারা কোন মা বাবা যাদের নিজেদের সন্তানই এক সময় তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়? এমন সন্তানদের হৃদয়ে ভালোবাসা থাকে না, থাকে শুধু স্বার্থপরতা। হে ত্রিলোচন, দয়া করে এটাও বলুন, একজন মা বাবার বার্ধক্যে কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখা উচিত? তখন ভগবান ভোলেনাথ বললেন, হে দেবী, তুমি যা বলছো তার প্রতিটি শব্দই সত্যের প্রতীক। হে দেবী, এই পৃথিবীর লোকের আরেক নাম মৃত্যুলোক, কারণ এখানে প্রতিটি জীবকেই একদিন বার্ধক্যের দিকে অগ্রসর হতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টি দুঃখে ভরা এই সংসার। কেউ ধনী হোক বা গরিব, জ্ঞানী হোক বা অজ্ঞানী, সুন্দর হোক বা অসুন্দর, প্রত্যেককেই এই নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। বার্ধক্যে মানুষের স্বভাব অনেক সময় খিটখিটে হয়ে যায়, যার ফলে সংসারের অশান্তির সম্ভাবনা বেড়ে যায়। তখন পুত্র ও পুত্রবধূ তাদের সেবার দায়িত্ব থেকে দূরে সরে যায়। একদিকে রোগে জর্জরিত দুর্বল শরীর, অন্যদিকে আপনজনদের অবহেলা, এই দুই মিলিয়ে বার্ধক্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। কিন্তু হে দেবী, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বার্ধক্যে কোন বিষয়গুলো সবসময় মনে রাখা উচিত, যাতে সেই সময়ে কোনো কষ্ট বা ক্লেশ না হয়? হে পার্বতী, এই প্রশ্নের উত্তর আমি একটি সুন্দর কাহিনীর মাধ্যমে দেব। তখন মা পার্বতী বিনয়ের সঙ্গে বললেন, হে প্রভু, আপনি দয়া করে সেই কাহিনীটি বর্ণনা করুন। আমি আপনার শ্রীমুখ থেকে সেই কাহিনী গভীর ভক্তি ও আন্তরিকতার সঙ্গে শুনতে চাই, এবং আমি আমার সমস্ত ভক্তদের কাছেও অনুরোধ করছি তারা যেন এই কাহিনীটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনে, কারণ যেখান থেকে জ্ঞানের ভাণ্ডার পাওয়া যায় সেটিকে হৃদয়ে ধারণ করাই প্রকৃত সাধনা। এই কাহিনী জীবনকে অমূল্য শিক্ষা দেয়, তাই একে মনোযোগ দিয়ে শোনা উচিত। মা পার্বতীর কথা শোনার পর ভগবান ভোলেনাথ গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, হে দেবী পার্বতী, শোনো। অনেক দিন আগের কথা, এক নগরে বিনোদ নামের এক ধনী ব্যক্তি বাস করত। তার ব্যবসা ছিল অত্যন্ত বিস্তৃত, দেশ বিদেশ পর্যন্ত তার বাণিজ্য ছড়িয়েছিল। বহু বছরের পরিশ্রম ও বুদ্ধিমত্তায় সে প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছিল। যখন জীবনের সমস্ত ভৌতিক সুখ সুবিধা তার কাছে উপস্থিত হলো, তখন একদিন তার বৃদ্ধ মা বাবা তাকে স্নেহ ভরে বললেন, বাবা, তুমি জীবনে সব কিছু পেয়েছ, ধন, সম্মান, ঐশ্বর্য সবই তোমার পায়ের কাছে। এখন আমাদের একটি ছোট অনুরোধ আছে। তুমি অনেক অর্থ উপার্জন করছো, এবার বিয়ে করে সংসার জীবন শুরু করো। আমরা এখন বার্ধক্যে প্রবেশ করেছি। মৃত্যুর আগে যদি নাতি নাতনিদের মুখ দেখতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। বাড়িতে যখন বৌমা আসবে, তখন আমাদের দিনগুলোও শান্তিতে কাটবে। কেউ থাকবে যে আমাদের সেবা করবে, ভালোবাসা দেবে, আমাদের পাশে থাকবে। হে দেবী,
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে। এই সংসারের একটি গভীর নিয়ম হলো, কোনো সুখ যতক্ষণ দূরে থাকে ততক্ষণই তার সুখ মনে হয়, কিন্তু যখন সেই সুখ কাছে আসে তখন অনেক সময় সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেমন মরুভূমির বালু দূর থেকে তৃষ্ণার্ত মানুষের কাছে জলের মতো মনে হয়, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন পায় শুধু শুষ্ক বালির প্রতারণা। ঠিক তেমনই মা বাবা মনে করেন যে ছেলের বিয়ের পর জীবনে সুখ আসবে এবং তারা অনেক মিষ্টি স্বপ্ন দেখেন, কিন্তু যখন বৌমা আসে এবং কিছু বছর পর পরিস্থিতি বদলাতে শুরু করে, তখন সেই মা বাবাই নিজেদের ভাগ্যকে দোষ দিতে থাকেন। যে বৌমার প্রশংসা তারা একসময় সকলের কাছে করতেন, আজ তারই নিন্দা করতে শুরু করেন। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হয়? কি বদলে গেল? যা আগে সুখ মনে হতো সেটাই এখন দুঃখদায়ক কেন লাগছে? হে দেবী, আমাদের এই জীবনের গভীর সত্যটি বুঝতে হবে, কারণ এখানে প্রতিটি জিনিস, প্রতিটি সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ ও অর্থ পরিবর্তন করে। এবার কাহিনী এগিয়ে নিয়ে গিয়ে ভগবান ভোলেনাথ বলতে লাগলেন, ওদিকে যখন বৃদ্ধ মা বাবা তাদের ছেলে বিনোদের ওপর বিয়ের জন্য চাপ দিতে লাগলেন, তখন বিনোদ শান্ত স্বরে বলল, পিতাজি, আপনাদের আনন্দের জন্য আমি অবশ্যই বিয়ে করব, কিন্তু আমার মনে একটি আশঙ্কা আছে। বিয়ে করে আমি যেন কোনো জটিলতায় না পড়ে যাই। লোকেরা বলে বিয়ের পর দায়িত্ব বাড়ে, খরচ বাড়ে এবং স্বাধীনতা ধীরে ধীরে শেষ হয়ে যায়। আমার ভয় হচ্ছে যে মেয়েটি আমার জীবনে আসবে সে যেন আমাদের ওপর বোঝা না হয়ে দাঁড়ায়। তার সবচেয়ে বড় ভয় হলো, আমি এখন যেভাবে মন প্রাণ দিয়ে আপনাদের সেবা করতে পারছি, বিয়ের পর তা পারবো কি না। আমি কি আগের মতোই সবসময় আপনাদের সেবায় উপস্থিত থাকতে পারবো? এই ভাবনায় আমার মন অস্থির হয়ে যায়। তখন মা বাবা শান্ত স্বরে উত্তর দিলেন, বাবা, তুই এসব কি বলছিস? বিয়ে শুধু একটি সামাজিক প্রথা নয়, এটি মানুষের জীবনের একটি প্রয়োজন। বিয়ের পরই সন্তান জন্মায় এবং সন্তান দিয়েই বংশ এগিয়ে চলে। পুত্রই পিতার মোক্ষের পথ হয়ে ওঠে এবং জীবনের শেষ সময়ে সেই সন্তানই সমস্ত সংস্কার ও শ্রাদ্ধের কর্তব্য পালন করে। স্ত্রী হলো পুরুষের জীবনের প্রকৃত সঙ্গিনী। সে সুখ দুঃখে সবসময় স্বামীর পাশে থাকে। জীবনে বিপদ এলে সেই স্ত্রী তার শক্তি, তার সাহস হয়ে তাকে পথ দেখায় এবং পতনের হাত থেকে রক্ষা করে। তার আগমনে ঘরে স্বস্তি, শান্তি এবং স্থিরতা আসে। নারী ছাড়া ঘর শুধু ইট পাথরের দেওয়াল মাত্র। একটি ঘর পূর্ণতা পায় তখনই যখন সেখানে একটি সংস্কারপূর্ণ স্নেহময়ী নারীর আগমন ঘটে। মা বাবার বারবার বোঝানোর পর অবশেষে বিনোদ বিয়েতে রাজি হলো। এরপর তার জন্য একটি সুন্দর ও সংস্কার সম্পন্ন কন্যা দেখা হলো এবং তার বিয়ে দেওয়া হলো। সুন্দর ও গুণবতী স্ত্রী পেয়ে বিনোদ যেমন খুব খুশি ছিল, তেমনি তার মা বাবাও খুব আনন্দিত ছিলেন। সবাই মিলে সুখে শান্তিতে একসাথে জীবন কাটাতে লাগলো। বিনোদের স্ত্রী শুধু তার স্বামীরই নয়, শ্বশুর শাশুড়িও খুব যত্ন নিত। সে সব সময় খাবার দাবার দিত এবং তাদের কোনো কষ্ট হতে দিত না। ধীরে ধীরে সময় কেটে গেল। বিনোদের মা বাবা আরও বৃদ্ধ হয়ে পড়লেন। তাদের শরীর দুর্বল হয়ে যেতে লাগলো। বার্ধক্যের কারণে তাদের মধ্যে খিটখিটে স্বভাব দেখা দিল। সারাদিন তারা নানা রকম কথা বলতে থাকতেন। যখনই তারা কোনো কাজের জন্য তাদের বৌমাকে ডাকতেন, তখন যেন তাদের কথাগুলো বকাঝোকার মতো শোনাতো। এই আচরণ বিনোদের স্ত্রীর ভালো লাগতো না। সে তার শ্বশুর শাশুড়ির স্বভাব নিয়ে বিরক্ত হতে লাগলো। মাঝে মাঝে সে প্রতিবাদ করত, আর তখনই বাড়িতে ঝগড়া শুরু হয়ে যেত। সন্ধ্যায় যখন তার স্বামী বাড়ি ফিরত, তখন সে সব কথা তাকে জানাতো। স্বামী, আপনার মা বাবা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করেন। যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর তাদের কথা সহ্য করতে পারছি না।
স্ত্রীর কথা শুনে বিনোদ তার মা বাবার কাছে গিয়ে বলল, পিতাজি, মাতাজি, আমি আপনাদের সেবা ও সম্মান করি, কিন্তু আপনাদের আচরণে আমার স্ত্রী কষ্ট পাচ্ছে। আমরা সবাই একটি পরিবার, আমাদের ভালোবাসা ও বোঝাপড়ার সঙ্গে থাকতে হবে। বার্ধক্যে আপনাদের সম্মান ও সুখ যেমন জরুরি, তেমনি আমার স্ত্রীর মন ভালো থাকাও জরুরি। দয়া করে নিজেদের মধ্যে কথা বলে এই পরিস্থিতি ঠিক করুন। তখন মা বাবা বললেন, বাবা, তোমার স্ত্রী আমাদের সাথে অকারণে ঝগড়া করে। আমরা যখন কোনো কাজ করতে বলি সে শোনেই না। একবার 1-2 ঘন্টা লেগে যায় আমাদের কথা মানতে। বিনোদ দুই পক্ষের কথা শুনতে থাকলো। মা বাবার কথা শুনলে মনে হয় দোষ স্ত্রীর, আর স্ত্রীর কথা শুনলে মনে হয় দোষ মা বাবার। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। বুঝতে পারছিল না দোষ কার, কাকে বোঝাবে। প্রতিদিনের ঝগড়া বিবাদে তার স্ত্রীও অতিষ্ঠ হয়ে উঠল। কিছুদিন পর্যন্ত সে সব কিছু সহ্য করল, কিন্তু যখন আর সহ্য করতে পারল না, তখন রাগ করে সে নিজের বাবার বাড়িতে চলে গেল। যখন তার বাবা দেখলেন যে তার মেয়ে একা একাই শ্বশুরবাড়ি থেকে এসেছে, তখনই তিনি বুঝে গেলেন নিশ্চয়ই মেয়ে শ্বশুরবাড়িতে ঝগড়া করে এসেছে। তিনি জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? তুমি জামাইবাবুর সাথে এলে না কেন? একা আসার কারণ কি? তখন মেয়েটি সব কথা খুলে বলল এবং বলল, পিতাজি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যতদিন আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এই বাড়িতে থাকবেন, ততদিন আমি সেখানে ফিরব না। প্রতিদিনের এই অশান্তিতে আমার জীবন নরক হয়ে গেছে। সেখানে আমার দম বন্ধ হয়ে আসে। না আমি ঠিকভাবে বাঁচতে পারছি, না আমি মরতে পারছি। তাই আমি আর সেখানে যাব না। মেয়ের কথা শুনে তার মা বাবা বললেন, মা, তুমি চলে এসেছো তাতে কোনো সমস্যা নেই। এটা তোমারই বাড়ি, তুমি নিশ্চিন্তে এখানে থাকো। কিন্তু আমরা জানি কোনো মেয়ে বিয়ের আগে পর্যন্তই বাবার বাড়িকে নিজের ঘর মনে করে। বিয়ের পর তার আসল ঘর হয় শ্বশুর বাড়ি, সেটাই তার প্রকৃত ঘর হয়ে যায়। তাই আমরা এটুকুই বলবো, পরিস্থিতি যেমনই হোক না কেন, দুঃখ কষ্ট সহ্য করেও তোমাকে তোমার নিজের ঘরেই থাকতে হবে। মানুষের জীবনে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, এগুলো দেখে ভয় পেলে চলবে না। যদি তুমি শ্বশুর শাশুড়ির আচরণে কষ্ট পেয়ে এখানে এসে থাকো, তাহলে মা, আমার একটা কথা মন দিয়ে শোনো। ওনাদের এখন বয়স হয়ে গেছে, সময়ের সঙ্গে তাদের বোঝার ক্ষমতা কমে গেছে, তাই তাদের কথাগুলো সহ্য করতে শিখতে হবে। বয়স্ক মানুষ মাঝে মাঝে অনেক কিছুই বলে ফেলেন, সেসব কথায় অত বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। তখন মেয়েটি বলল, পিতাজি, আপনার কথা আমি মানছি, কিন্তু কতটা সহ্য করব? সহ্য করারও তো একটা সীমা আছে। যদি তারা আমাকে সব সময় খাবার চায় বা কোনো কাজ করতে বলে আর আমি না করি, তাহলে সেটা আমার ভুল। কিন্তু আমি তো তাদের সব কাজ সব সময় মতো করি। তারপরও তারা আমাকে খারাপ কথা বলে, তারা আমাকে নানা রকম তিরস্কার করে, অপমান করে। শুধু তাই নয়, তারা আমার সম্পর্কে গ্রামের লোকেদের কাছে উল্টোপাল্টা কথা বলে, যে তাদের বাড়ির বউয়ের চরিত্র ঠিক নয়, যে তাদের ছেলে এত উপার্জন করে তবুও বউ তাদের ঠিকমতো খাবার দেয় না। তারা সব সময় আমার রান্নার খুঁত বের করে এবং বলে আমার বউ রান্না করতে জানে না, তাই আমরা সব সময় খাবার পাই না। এই সব কথা শুনে আমি খুব কষ্ট পাই পিতাজি। তারা এমনও বলে যে এই সব কিছুর জন্যই আমরা সময়ের আগেই বুড়ো হয়ে গেছি। গ্রামের লোকেরাও তাদের কথা বিশ্বাস করে। এখন আপনিই বলুন, আমি কেন তাদের খাবার দেব না? আমি কি তাদের মারি? তবুও তারা আমাকে অপমান করে। এ কথা শুনে বাবা বললেন, মা, আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলবো এবং জিজ্ঞেস করব তারা তোমার সঙ্গে এমন আচরণ কেন করছে। বন্ধুরা, পরের দিন মেয়েটির মা বাবা তাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু সেখানে জামাই উপস্থিত ছিল না, শুধু শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন। মেয়ের মা বাবা তাদের সামনে নিজেদের কষ্টের কথা বললেন, কিন্তু তারা এতটাই বিদ্ধ হয়ে গিয়েছিলেন যে তাদের মধ্যে আর তেমন বোধশক্তি অবশিষ্ট ছিল না। উল্টো তারা মেয়ের মা বাবার সঙ্গেই ঝগড়া শুরু করে দিলেন। অনেক বোঝানোর পরও কোনো সমাধান হলো না। অবশেষে হতাশ হয়ে তারা মেয়েকে নিয়ে ফিরে যেতে লাগলেন।
পথে তাদের এক সাধু মহাত্মার সঙ্গে দেখা হলো। হাতে কমণ্ডলু, সাদা লম্বা দাড়ি। কাছে গিয়ে তারা বুঝলেন তিনি একজন জ্ঞানী ও সিদ্ধ পুরুষ। তারা তাকে প্রণাম করলেন। মহাত্মা জিজ্ঞাসা করলেন, বাবা, তোমাদের কি সমস্যা? তখন মেয়ের বাবা নিজের দুঃখের কথা জানিয়ে বললেন, মহারাজ, আমি খুব বিপদে পড়েছি, কিছুই বুঝতে পারছি না কি করা উচিত। সাধু বললেন, হে বৎস, তোমার সমস্যা স্পষ্ট করে বলো, আমি নিশ্চয়ই তার সমাধান করার চেষ্টা করব। তখন মেয়ের বাবা বললেন, গুরুদেব, কয়েক বছর আগে আমরা আমাদের মেয়ের বিয়ে এই গ্রামে দিয়েছিলাম। এরা খুব ধনী ও সম্মানিত পরিবার। আমার জামাই ভালো, কিন্তু তার মা বাবা ভালো নয়। তারা বয়স্ক হয়ে গেছে এবং সেই কারণে প্রতিদিন আমার মেয়েকে কষ্ট দেয়। গ্রামের লোকেদের সামনে তার সম্পর্কে খারাপ কথা বলে। তাই আমার মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আমার কাছে চলে এসেছে। এখন সে এখানেই থাকতে চায়। গুরুদেব, আপনিই বলুন, কোনো বাবা কি তার বিবাহিত মেয়েকে নিজের বাড়িতে রাখলে ঠিক হবে? সাধু মহাত্মা মন দিয়ে সব কথা শুনলেন এবং বললেন, হে বৎস, যদি এমন হয় তবে আমাকে তোমাদের কাছে নিয়ে চলো। হে বৎস, যদি এমন হয় তবে আমাকে তাদের কাছে নিয়ে চলো। আমি তাদের কিছু শিক্ষা দেব, কিছু সত্য কথা বলবো। যদি তারা আমার কথা বুঝে জীবনে গ্রহণ করে তবে তোমার মেয়ে সুখে থাকবে। তারা শুধু ঝগড়া বন্ধই করবে না, নিজেরাও শান্তিতে থাকবে। পরিবারে ভালোবাসা ও সম্প্রীতি ফিরে আসবে। এরপর মেয়ের মা বাবা মহাত্মাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন। সাধু তাদের দরজার বাইরে দাঁড়াতে বললেন এবং নিজে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে শ্বশুর শাশুড়ি বসেছিলেন। সাধুকে দেখে তারা উঠে দাঁড়ালেন এবং সম্মান জানালেন। বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কি কিছু আহার গ্রহণ করবেন? সাধু বললেন, খাবার পানীয় তো সবার ঘরেই থাকে, কিন্তু সবচেয়ে বড় আহার হলো বুদ্ধি, আর সবচেয়ে মধুর জল হলো ভালোবাসা। যদি এই দুটি ঘরে থাকে তবে কোনো অভাব থাকে না। আমি অবশ্যই তোমাদের বাড়ির খাবার গ্রহণ করব, কিন্তু তার আগে তোমাদের আমার একটি কথা মানতে হবে। বৃদ্ধ দম্পতি বললেন, আপনি আগে আহার গ্রহণ করুন, তারপর যা বলবেন আমরা মানব। সাধু বললেন, না, আগে আমার কথা মন দিয়ে শোনো, তারপর আমাকে আহার করাবে। এরপর সাধু বললেন, আমি শুনেছি তোমরা বৃদ্ধ হয়ে গেছো এবং সেই কারণে তোমাদের অনেক কষ্ট হচ্ছে। তোমাদের বৌমাও তোমাদের কষ্ট দেয়। এই কথা শুনে বৃদ্ধ দম্পতি বললেন, গুরুদেব, আপনি ঠিকই শুনেছেন। আমরা বুড়ো হয়ে গেছি আর আমাদের বউ আমাদের সম্মান করে না, সব সময় আমাদের কষ্ট দেয়। সে বোঝে না যে আজ আমরা বুড়ো হয়েছি, কাল ওকেও বুড়ো হতে হবে। তখন সাধু বললেন, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সমস্ত সমস্যা দূর করার উপায় বলবো। তবে তার জন্য তোমাদের আমার কিছু কথা মানতে হবে। যদি তোমরা এই কথাগুলো জীবনে গ্রহণ করো তাহলে দেখবে তোমাদের দিন কত সুখে কাটবে। আমি যে কথাগুলো বলবো সেগুলোই সুখী জীবনের চাবিকাঠি। এগুলো মানলে না বৌমা তোমাদের কষ্ট দেবে, না ছেলে কখনো দুঃখ দেবে। এই কথা বলে সাধু মহাত্মা তাদের উপদেশ দিতে শুরু করলেন। প্রথমেই তিনি বললেন, সব সময় মনে রাখবে, যখনই কথা বলবে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখবে, কারণ কথার মধ্যে এত শক্তি আছে যে তা দিয়ে তুমি কারো মন জয় করতে পারো, আবার কাউকে গভীরভাবে আঘাতও করতে পারো। ধরো তুমি আমার সঙ্গে কথা বলছো আর তোমার কথার ভঙ্গি ঠিক নয়, তাহলে আমি হয়তো রেগে গিয়ে চলে যাব। আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, কিন্তু দূরে সরে যাব। তাই সব সময় ভেবে চিন্তে কথা বলবে, কথায় মাধুর্য রাখবে, কারণ জ্ঞানীরা বলেছেন যে কথায় মাধুর্য নেই তা বিষের মতো। যদি মনে হয় তোমার কথায় কারো কষ্ট হতে পারে তাহলে চুপ থাকাই ভালো। নীরবতাও এক মহান ব্রত। কথা বলার আগে ভাববে এই কথা অন্যকে কষ্ট দেবে না উপকার করবে, তারপরই কথা বলবে। আমি জানি যখন মানুষ বুড়ো হয় তখন শরীরে নানা সমস্যা আসে এবং স্বভাব খিটখিটে হয়ে যায়। তখন মানুষ ভাবে সে ঠিকই বলছে, কিন্তু তার কথায় অন্যরা কষ্ট পায়।
যখনই কোনো কিছু দরকার হয় তখন তা চাওয়ার সঠিক সময় বুঝতে হবে। সময় ও পরিস্থিতি বোঝা খুব জরুরি। ধরো তোমার ক্ষুধা পেয়েছে আর সেই সময় তোমার বৌমা রান্না করছে, তখন যদি তুমি খাবার চাও সে কিভাবে দেবে? কারণ তখন তো খাবার তৈরি হয়নি। যদি তুমি তখন চিৎকার করো তাহলে ঝগড়া শুরু হবে। তাই কিছু চাইবার আগে ভাববে এই জিনিসটি এখন পাওয়া সম্ভব কিনা, এবং যে ব্যক্তির কাছে চাইছো সে দেওয়ার মতো অবস্থায় আছে কিনা। ধরো তোমার বৌমা স্নান করছে আর তুমি তখন কিছু চেয়ে বসলে, সে দিতে পারবে না। পরে দিলে তুমি ভাববে সে দেরি করছে, তখন রাগ হবে আর ঝগড়া শুরু হবে। তাই বুঝতে হবে যৌবন ও বার্ধক্যের মধ্যে পার্থক্য আছে। যৌবনে আমরা শক্তিশালী থাকি, নিজের ও অন্যের জন্য উপার্জন করতে পারি, তাই একটা অধিকার বোধ থাকে। কিন্তু বার্ধক্যে আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। তখন অন্যরা আগে নিজের কাজ শেষ করে তারপর আমাদের কাজ করে। তাই কেউ ব্যস্ত থাকলে বা অসুস্থ থাকলে সঙ্গে সঙ্গে কিছু দিতে না পারলে রাগ করা উচিত নয়। এই সব কথা ভেবে চলাই বুদ্ধিমানের কাজ। সাধুর এই দ্বিতীয় উপদেশ শুনে বৃদ্ধ দম্পতি মনোযোগ দিয়ে শুনলেন এবং হাত জোড়ো করে বললেন, মহারাজ, আজ থেকে আমরা এই কথাগুলো মেনে চলব। আমরা যখনই কিছু চাইব আগে দেখব আমাদের বৌমা সেই সময় তা দিতে পারবে কিনা। এবার আমি তোমাদের তৃতীয় কথা বলছি। সাধু মহারাজ বললেন, অনেক সময় এমন হয় যে খাবারে কিছু না কিছু কমতি থেকে যায়। খাবার তোমাদের মনের মতো নাও হতে পারে, কিন্তু তখন সেই খাবার খারাপ হয়েছে বলে ঝগড়া করা উচিত নয়। ধরো তোমাদের বৌমা রান্নাঘরে রান্না করছে আর তার মন অন্য কোথাও চলে গেল। সংসারের কাজে তো অনেক দায়িত্ব থাকে, ফলে কখনো লবণ কম বেশি হতে পারে, ঝাল বেশি পড়তে পারে বা রুটি পুড়েও যেতে পারে। এখন যদি সে সেই খাবারই তোমাদের সামনে পরিবেশন করে আর তোমরা খেতেই মুখ বাঁকাও, বলতে শুরু করো এতে তো কোনো স্বাদই নেই, তারপর একের পর এক দোষ ধরতে থাকো, সবজি ঠিক হয়নি, লবণ কম, রুটি পুড়ে গেছে, তাহলে একটু ভেবে দেখো তোমাদের এই কথাগুলো তোমাদের বৌমার মনে কতটা আঘাত দেবে। সে এগুলো অপমান হিসাবে নেবে এবং তার অনুভূতিতে গভীর আঘাত লাগবে। ভুল তো সবারই হয়। তোমরাও যখন তরুণ ছিলে রান্না করেছো, তখন কি কখনো ভুল করনি? তখন তোমাদের মা বাবা কি তোমাদের সঙ্গে এমন ব্যবহার করেছিলেন? যদি করতেন তাহলে তোমাদের কেমন লাগতো? তাই অন্যের কাজে সবসময় দোষ খোঁজার অভ্যেস ত্যাগ করতে হবে। নারী হোক বা পুরুষ, ভুল সবারই হয়। রান্নায় কখনো না কখনো ভুল হবেই, সেটা সহ্য করতে শিখতে হবে। আর যদি কিছু বলতেই হয় তাহলে ভালোবাসা দিয়ে বলো, মা আজ খাবারে একটু কমতি হয়েছে, পরের বার একটু খেয়াল রেখো। যদি ভালোবাসা দিয়ে বলো তাহলে সে শুধু বুঝবেই না, বরং তোমাদের কথায় কষ্টও পাবে না, বরং ভাববে আমার শ্বশুর শাশুড়ি কত ভালো। ভুল হলে বকাঝোকা করেন না, ভালোবেসে বোঝান। কিন্তু যদি প্রতিদিন তার রান্নায় দোষ ধরো তাহলে সে ভিতরে ভিতরে কষ্ট পাবে, আর এতে ঘরে অশান্তি বাড়বে, সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। যদি কখনো খাবার খারাপও হয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হলো চুপচাপ খেয়ে নেওয়া আর পরে ভালোভাবে বোঝানো। বিশ্বাস করো সে তোমার কথায় কষ্ট পাবে না, বরং পরের বার আরও যত্ন নেবে। বন্ধুরা, সাধু মহারাজ যখন এই তৃতীয় উপদেশ দিলেন তখন বৃদ্ধ দম্পতি হাত জোড়ো করে বললেন, মহারাজ, আমরা আপনার এই কথাটিও বুঝেছি, এখন থেকে আমরা এটাও মেনে চলব। এরপর সাধু মহারাজ চতুর্থ কথা বলতে শুরু করলেন। চতুর্থ কথা হলো, ঘরের কথা বাইরে গিয়ে বলা খুব বড় ভুল। বাইরের মানুষ উপরে উপরে সহানুভূতি দেখালেও তোমরা চলে গেলে তারা তোমাদের কথায় মজা করে। শুধু তাই নয়, তারা সেই কথাগুলো বাড়িয়ে তোমাদের ছেলে বৌমার কাছেও পৌঁছে দেয়। তখন কি হয়, তোমাদের নিজের ঘরই আরও অশান্তির কেন্দ্র হয়ে ওঠে। ছেলে বৌমা তোমাদের থেকে দূরে সরে যায়, তোমাদের কথায় বিশ্বাস করা বন্ধ করে দেয়, এমনকি সমাজের চোখেও তোমাদের সম্মান কমে যায়। একবার ভেবে দেখো, তোমাদের ছেলে যদি কোনো সভা বা পঞ্চায়েতে যায় আর সেখানে সেই লোকেরা থাকে যাদের কাছে তোমরা নিজেদের বাড়ির কথা বলেছিলে, তখন তারা বলবে যে নিজের মা বাবাকে সামলাতে পারে না, সে আবার আমাদের কি শিক্ষা দিতে এসেছে।
তখন তোমাদের ছেলের অবস্থাটা কি হবে, সে সমাজে সম্মান পাবে কিভাবে। তাই সব সময় মনে রাখবে, ঘরের কথা কখনো বাইরে বলা উচিত নয়। যদি কোনো সমস্যা থাকে তা ঘরের মধ্যেই বসে মিটিয়ে নিতে হবে, কারণ বাইরের লোকেরা সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাদের সংসার ভেঙে দিতে পারে। তাই চতুর্থ শিক্ষা, নিজের ঘরের কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো। বন্ধুরা, এই কথা শুনে বৃদ্ধ দম্পতি গভীরভাবে অনুতপ্ত হয়ে বললেন, মহারাজ, আমরা বড় ভুল করেছি। রাগের মাথায় আমরা গ্রামের সবার কাছে বলেছি আমাদের বৌমা ভালো নয়, আমাদের সংসারে শান্তি নেই, আমরা খুব কষ্টে আছি, সময় মতো খাবার পাই না। আমরা এসব কথা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি। তখন মহাত্মা বললেন, এই কথাগুলোই তোমাদের দুঃখের কারণ। যদি তোমরা নিজেদের ঘরের কথা সবার মধ্যে ছড়িয়ে দাও, তাহলে একদিন এমন পরিস্থিতি আসবে যখন শুধু দুঃখই পাবে। তাই আজ থেকে নিজের ঘরের কথা বাইরে বলা বন্ধ করো, আর আমি যে 4টি কথা বলছি সেগুলো জীবনে গ্রহণ করো। এগুলো তোমাদের বার্ধক্যে খুব উপকারে আসবে। যে ব্যক্তি এই 4টি কথা মেনে চলে তার জীবনে কোনো দুঃখ আসে না, সে সবসময় সুখে থাকে, তার ঘরে শান্তি বজায় থাকে, সেই পরিবারে বৌমা ছেলে বয়স্ক মা বাবার সেবা করে, সম্মান দেয়, তাদের সুখ দুঃখের খেয়াল রাখে, সে সব সময় সুখে থাকে, তার ঘরে শান্তি বজায় থাকে। সেই পরিবারের বৌমা ছেলে বয়স্ক মা বাবার সেবা করে, সম্মান দেয়, তাদের সুখ দুঃখের খেয়াল রাখে। আজ থেকেই প্রতিজ্ঞা করো, কাউকে নিজের ঘরের কথা বলবে না, মন শান্ত রাখবে এবং বৌমার সঙ্গে ভালোবাসা দিয়ে ব্যবহার করবে। এটুকু করলেই তোমাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে সাধু মহারাজ সেই বৃদ্ধ দম্পতিকে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তারা আবেগে ভেসে বললেন, মহারাজ, আপনি আজ আমাদের জীবনের সঠিক পথ দেখিয়েছেন, আমরা আজ থেকেই আপনার দেখানো পথে চলব। তারপর তারা বললেন, এবার আপনি আহার গ্রহণ করুন। সাধু মহারাজ বললেন, এখনও আমার কথা শেষ হয়নি। আমার কথা তখনই শেষ হবে যখন তোমাদের ছেলে ও বৌমা আমার সামনে আসবে। তাদেরও কিছু শিক্ষা দিতে হবে, কারণ কখনোই এক হাতে তালি বাজে না। এরপর তিনি ছেলে ও বৌমাকে ডাকার কথা বললেন এবং বললেন, তোমরাও কিছু কথা শোনো যা তোমাদের জীবনে খুব কাজে লাগবে। এই বলে সাধু মহারাজ সেই দম্পতিকে বোঝাতে শুরু করলেন, মা, মনে রেখো, যখন মানুষ যুবক যুবতী থাকে তখন তার মনে অনেক কিছু থাকে। সাধু মহারাজ তখন ধীরে ধীরে সেই যুবক দম্পতির দিকে তাকিয়ে বললেন, মা, মনে রেখো, যখন মানুষ যুবক থাকে তখন তার মনে অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক আবেগ থাকে। সে নিজের মতো করে জীবন করতে চায়, কিন্তু সেই সময় সে একটি বড় ভুল করে। সে ভাবে বয়স্কদের কথা পুরনো, তাদের ভাবনা অপ্রয়োজনীয়। কিন্তু এটা ভুল, কারণ আজ যারা বৃদ্ধ তারাও একদিন যুবক ছিল, তারা জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, তাই তাদের কথা অবহেলা করা উচিত নয়। আর বাবা, তুমিও শোনো, তুমি এই পরিবারের মধ্যম স্তম্ভ। একদিকে তোমার মা বাবা, অন্যদিকে তোমার স্ত্রী। যদি তুমি ঠিকভাবে বিচার না করো তাহলে এই সংসার ভেঙে যেতে সময় লাগবে না। তোমার কর্তব্য হলো দুপক্ষের কথা শান্তভাবে শোনা এবং ন্যায়ের পথে থেকে সমাধান করা। কখনো এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে কষ্ট দেবে না, কারণ সংসার টিকে থাকে সমতা আর ভালোবাসার ওপর। এরপর সাধু মহারাজ বৌমার দিকে তাকিয়ে বললেন, মা, শ্বশুর শাশুড়ি শুধু তোমার স্বামীর মা বাবা নয়, তারা তোমারও মা বাবা। তারা এখন বয়স্ক, তাদের শরীর দুর্বল, মনও অনেক সময় শিশুর মতো হয়ে যায়। যেমন ছোট বাচ্চাদের আমরা রাগ করলে বুঝিয়ে বলি, তেমনি তাদের সঙ্গেও ধৈর্য ধরে কথা বলতে হবে। তারা যদি কিছু ভুলও বলেন, তুমি সেটাকে মনে না নিয়ে ভালোবাসা দিয়ে উত্তর দেবে। মনে রেখো, যে ঘরে বড়দের সম্মান করা হয় সেই ঘরে লক্ষ্মীর বাস হয়। তারপর তিনি বৃদ্ধ দম্পতির দিকে তাকিয়ে বললেন, আর তোমরা তোমাদেরও মনে রাখতে হবে, বৌমা তোমাদের বাড়িতে নতুন এসেছে, সে সব কিছু শিখছে, বুঝছে। তাকে ভালোবাসা দিলে সে আরও ভালোভাবে তোমাদের সেবা করবে। ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে, আর কঠোরতা দিলে দূরত্ব সৃষ্টি হয়। সাধু মহারাজের এই কথা 4জনই নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। সবার চোখে জল এসে গেল। তারা বুঝতে পারল ভুলটা কারো একার নয়,
সবাই কোথাও না কোথাও ভুল করেছে। প্রথমে বৌমা এগিয়ে এসে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের কষ্ট দিয়েছি। শ্বশুর শাশুড়িও তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে বললেন, না মা, ভুল আমাদেরও হয়েছে, আমরা তোমাকে বুঝতে পারিনি, আমরাও তোমার কাছে ক্ষমা চাই। বিনোদও এগিয়ে এসে সবার হাত ধরে বলল, আজ থেকে আমরা সবাই মিলে নতুন করে শুরু করব। এই বাড়িতে আর কোনো ঝগড়া হবে না, শুধু ভালোবাসা থাকবে। সেই দিন থেকে তাদের সংসারে এক নতুন সূচনা হলো। ধীরে ধীরে সব ঝগড়া, সব কষ্ট দূর হয়ে গেল। বাড়িতে আবার হাসি, শান্তি আর ভালোবাসা ফিরে এলো। বন্ধুরা, এই কাহিনী আমাদের এক গভীর শিক্ষা দেয়, শুধু একজনের দোষে সংসার ভাঙে না, সবার আচরণেই তার প্রভাব পড়ে। বয়স্কদের সম্মান করতে হবে, আবার তরুণদের অনুভূতিকেও বুঝতে হবে। মধুর কথা, সঠিক সময়ের বোধ, সহনশীলতা এবং গোপনীয়তা, এই 4টি জিনিসই সুখী জীবনের চাবিকাঠি। যে পরিবার এই শিক্ষাগুলো মেনে চলে, সেই পরিবারে কখনো অশান্তি স্থায়ী হয় না। এই বলে সাধু মহারাজ তাদের আশীর্বাদ করে সেখান থেকে বিদায় নিলেন। আর সেই পরিবার চিরদিনের জন্য সুখ শান্তিতে বসবাস করতে লাগলেন। বন্ধুরা, এই ছিল আজকের শিক্ষামূলক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমনই আরও ধর্মীয় ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো এই ছোট্ট গল্পটাই কারো জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।